নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে এবং সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য, সিপিআইএম নেতা আভাস রায়চৌধুরীর প্রথম সাক্ষাৎকার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেলে এক্সক্লুসিভ। আজকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করলো বামফ্রন্ট। পুরুলিয়াতে একাধিক বিধানসভা কেন্দ্র, পাড়া বিধানসভা কেন্দ্র, মানবাজার বিধানসভা কেন্দ্র, বান্দোয়ান বিধানসভা কেন্দ্র, রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে প্রচার, একাধিক কর্মী সভা, জনবহুল সভা করার পরে এবং প্রচার মিছিল করার পরে দৃশ্যতেই ক্লান্ত আভাস রায়চৌধুরীকে আমরা পেয়েছি দুর্গাপুরে। এই মুহূর্তে দুর্গাপুরের পার্টি অফিসে তার কমরেডদের সঙ্গে তিনি দিনের একদম শেষ মুহূর্তের আলাপচারিতা সেরে নিচ্ছেন। তার মধ্যেই আমরা ধরতে পেরেছি এবং শর্ত দিয়েছেন আভাস যে খুব কম সময়ে শেষ করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে আভাসদা, আপনি দৃশ্যতেই ক্লান্ত, আমি একদম তবুও খুব সংক্ষেপে। তুমিও ক্লান্ত? প্রার্থী তালিকা আপনারা না, আমাদের তো এটা পেশাদারি দায়বদ্ধতা, মানুষকে খবর পৌঁছে দিতে হবে। আজকে প্রার্থী তালিকা ঘোষণা করলেন, খুব ভালো প্রার্থী তালিকা। অনেকে বলছেন মিশেল, নবীন প্রবীণের মিশেল, কিন্তু বিভিন্ন জায়গায় একটা আলোচনা চলছে, গুঞ্জন শোনা যাচ্ছে যে সিপিআইএম 4-5টি কি ম্যাক্সিমাম 10টি সিটকে কেন্দ্র করে বিধানসভায় যাচ্ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, জনগণ যদি এই কথা আগে থেকেই জানেন যে এই দলটি 10-12টা সিটে জেতার জন্য লড়াই করছে, শূন্যের গেরো কাটানোর জন্য লড়াই করছে, জনগণের কি দায় সিপিএম এর শূন্যের গেরো কাটানোর? না, প্রথম কথা জনগণ ভাবছে এটা মানে একেবারেই তোমাদের মতো কিছু ক্ষেত্রে কাজ করেন মানুষ আছেন, আমি তোমায় বলছি না, আর কিছু একেবারে পরিকল্পিতভাবে আপন মনের মাধুরী মিশিয়ে এই ধরনের কথাবার্তা বলবার চেষ্টা করেছে। আমি খুব পরিষ্কার করে বলতে পারি যে সিপিআইএম, আমরা বামপন্থীরা আজকে বিমানদা, সেলিমদা সহ বামফ্রন্টের নেতৃবৃন্দ আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করে আমাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়েই কথাটা ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে এবারে আমরা বামপন্থীরা সিপিআইএম লেফট ফ্রন্ট কোন কম্বিনেশন নিয়ে পশ্চিমবাংলায় আমরা লড়তে নামছি। বামফ্রন্ট, সিপিআইএম এর লিবারেশন, আইএসএফ এবং এ বাদ দিয়েও আরো সামাজিক সংগঠন সবাই মিলে যারা পশ্চিমবাংলার মাটিতে প্রকৃতপক্ষেই আরএসএস, বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে বাংলা বাঁচানোর জন্য যে লড়াই, সেই লড়াইয়ে যারা হাজির হতে চান, সবাই মিলেই আমরা এই নির্বাচনে লড়াই করছি। এবং এইটা তোমায় আমি বলতে পারি, একজন সিপিআইএম এর একজন কর্মী বলে আমি কথাটা বলছি। তুমি সারাদিন ঘুরতে ঘুরতে তোমার সঙ্গে দেখা হয়ে গেছে, তুমি বললে যে সারাটা দিন আমরা কোথা থেকে আসছি। মাঠে ময়দানে মানুষের সঙ্গে যদি একটু মিশতে পারো, সাজানো গোছানো কথার বাইরে থেকে মানুষের প্রতিদিনের যাপনের মূল সুরটাকে যদি ধরতে পারো, তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারবে পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে, কারখানার গেটে, জমির আলের ধারে, ছাত্র, যুব, মহিলা, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে একটা অন্য ধরনের গুঞ্জন পাওয়া যাচ্ছে, অন্য ধরনের সুর পাবে, অন্য ধরনের হারমোনি পাবে, যেটা তুমি কিছু পরিকল্পিত এবং কিছু কি বলবো আত্মবিশ্বাসের অভাবহীন কিছু মানুষের আপন মনের মাধুরী মিশিয়ে কিছু ভাবনার জায়গা থেকে তুমি যে প্রশ্নটা করলে, এই প্রশ্নগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বামপন্থীরা পশ্চিমবাংলায় শূন্যের গেরো কাটানোর জন্য এই নির্বাচনে আমরা লড়ছি না। পশ্চিমবাংলার বিধানসভায় আমরা উল্লেখযোগ্য সংখ্যা নিয়ে, যাতে 4th মের পর পশ্চিমবাংলায় এই দুঃশাসনের রাজত্বকে সরিয়ে দিতে পারার পর একটা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং মানুষের একটা সরকার পশ্চিমবাংলায় তৈরি হয়, সেই কমফোর্টেবল নাম্বার অর্জন করার জন্য আমরা এই নির্বাচনে লড়াই করছি। তাহলে ভুলে যাবো এইসব কথা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা দুটি কেন্দ্র থেকে মনোনয়ন দাখিল করবেন বলে জানা গিয়েছে। দুটি কেন্দ্রের প্রার্থী তালিকায় তার নাম রয়েছে, নন্দীগ্রাম, ভবানীপুর। একদম সরাসরি কনফ্রন্টেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং বিজেপি তৃণমূলের বাইরে, কিন্তু এই দুই ফুলের বাইরে কিন্তু মানুষ এখন ফুল কাটার মতো হিসেবে কাছ থেকে, ফর্মিডেবল হিসেবে কাছ থেকে নিতে পারছে না। আপনি ঠিক কোন জায়গা থেকে এতটা আত্মবিশ্বাসী
আভাস না যে আপনি উল্লেখযোগ্য হ্যাঁ, সংখ্যায় মানুষের সঙ্গে মেশা, মানুষের লড়াই আন্দোলন। আমি তোমায় বলছি 24 সালে লোকসভা নির্বাচনের পরে এই 2 বছরের পশ্চিমবাংলা, তুমি আরজিকর আন্দোলন ধরতে পারো একটা, পশ্চিমবাংলার গণমানুষের প্রকৃত অর্থে একটা গণ আন্দোলন। এই সময়ের মধ্যে বাংলা বাঁচাও যাত্রা করে আমরা পশ্চিমবাংলার পালস বুঝবার চেষ্টা করেছি। পশ্চিমবাংলা মানে পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষের। এই যে রাস্তায় চলতে চলতে দুর্গাপুরে এসে দাঁড়িয়েছি, চা খেতে খেতে তোমার সঙ্গে দেখা, তোমার সঙ্গে কথা বলছি। এই দুর্গাপুর, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই ডানাতে দুর্গাপুর স্টেশন। তুমি একটু আগে চলে যাও, ডিপিএল, পশ্চিমবাংলা সরকারের বিদ্যুৎ কেন্দ্র। পরিকল্পিতভাবে উদ্যোগ নিয়ে সেই বিদ্যুৎ কেন্দ্রকে খুন করছে এই রাজ্য সরকার। রাজ্য সরকার তার মালিক। আরেকটু পিছনে যদি তুমি ডিপিএল এর আরেকটু পিছনে যদি তুমি চলে যাও, তাহলে ডিসিএল কারখানা, দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড, রাজ্য সরকার তার মালিক। পরিকল্পিতভাবে সেই কারখানাটাকে খুন করে দেওয়া হচ্ছে। তুমি আরেকটু যদি ওইদিকে চলে যাও, দুর্গাপুরের স্টিল টাউনশিপের দিকে, অ্যালয় প্লান্ট, লড়াই করে, ঐক্যবদ্ধভাবে লড়াই করে শ্রমিকেরা এখনো পর্যন্ত কারখানাটাকে বন্ধ হতে দেয়নি, বাঁচিয়ে রেখেছে। দুর্গাপুর ইস্পাত কারখানাকে আধুনিকীকরণের প্রশ্নে দিল্লির সরকার ঝুলিয়ে রেখেছে, পরিকল্পিতভাবে ঝুলিয়ে রেখেছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, ছিলাম সকালবেলায় পুরুলিয়া, বাঁকুড়া হয়ে দাঁড়িয়ে আছি বর্ধমান, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। কালকে যেমন এক সময় ভারতবর্ষের রুর বলা হতো। কল কারখানা বন্ধ, কাজকর্ম নেই, বেকার ছেলে মেয়েরা পাচ্ছে না। একটু কান পেত যে যুবশ্রী প্রকল্পটাকে কি হবে তার কোনো ঘোষণা না করে তথাকথিত যুবসাথী হাজির হলো। খুব উৎসাহ আছে নাকি পশ্চিমবাংলার যুব সমাজের মধ্যে? তাহলে তুমি যে কথাটা বলছো, আমায় জিজ্ঞেস করলে যে আমাদের আত্মবিশ্বাসের জায়গা কোনটা, আত্মবিশ্বাসের জায়গা হলো এই 24 সালের পরের 2 বছরে মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ এটা উপলব্ধি করতে পারছেন। দুর্নীতির প্রশ্নেই হোক, আরজিকর ইস্যুর প্রশ্নেই হোক, বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের প্রশ্নেই হোক, 100 দিনের কাজের প্রকল্পের প্রশ্নেই হোক, কৃষকের ফসলের দাম পাওয়ার প্রশ্নে হোক, আর এই রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে, সেই কারখানাগুলোর দরজা খোলা থাকবে কি থাকবে না, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থাকবে কি থাকবে না, এই সমস্ত প্রশ্নে তৃণমূল বিজেপির কোনো আলাদা অবস্থান নেই। এমনকি 24 সালের লোকসভা নির্বাচনেও আমরা মানুষকে যে কথাটা বোঝাতে পারিনি যে আসলে তৃণমূল আর বিজেপির মধ্যে সেটিং আছে, এদের মধ্যে লাইন আছে, রাজনৈতিক লাইন, এবং এই কাজকে মানুষ উপলব্ধি করছে। আর সর্বশেষ মানুষ এটা উপলব্ধি করছেন, এই যে ধরো কালকে সেলিমদা আমাদের রাজ্যের সম্পাদক সাংবাদিক সম্মেলন করে বলেছেন 60 লক্ষ মানুষ এখনো ঝুলছে, তাদের ভোটাধিকার কি হবে কেউ জানে না। আমাদের পার্টি আমরা বলেছি যে আইনি লড়াই আমরা লড়বো, প্রয়োজন পড়লে সর্বোচ্চ আদালত পর্যন্ত আমরা যাব। তাহলে এই যে এসআইআর এর কর্মসূচি, সেই এসআইআর এর কর্মসূচিও আরএসএস এর কোর এজেন্ডা মেনে, যেটাকে এনআরসি, এনপিআর, সিএএ করতে পারেনি 19 সালে ভোটের আগে, মানুষের প্রতিরোধে ঘুরপথে পশ্চিমবাংলার এই এসআইআর এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আগামী দিনে যে এসআইআর গুলো লাগু করতে যাবে, বিহারের এসআইআর এর পরে পশ্চিমবাংলার এসআইআর, বিহারেও যে সমস্ত এই যে অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশন 61 লক্ষ মানুষ ঝুলছে, এটা তো বিহারে ছিল না। কিছু নিষ্পত্তি হয়ে গেছে, এটা তো সেটা তো বলছে নিষ্পত্তি কি হয়েছে? ভোটাধিকার ফিরে পেয়েছে বৈধ ভোটাররা, নাকি তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা কেউ জানি না। সে তো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলে পরে জানা যাবে। তো আমি তোমায় যে কথাটা বলছি, তাহলে এই যে এসআইআর, তুমি বলো তৃণমূল কংগ্রেস খুব তো বিরোধিতা করেছিল। উনি বলেছিলেন না আমাদের রাজ্যের এখনো পর্যন্ত বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে পশ্চিমবাংলায় আমি এসআইআর হতে দেবো না, হলে পরে আমার মৃতদের উপর এসআইআর হবে। এসআইআর তো পশ্চিমবাংলায় হয়েছে, উনি তো এখনো দিব্যি সুস্থ হয়ে আছেন, নির্বাচনী লড়াইয়ের জন্য নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন। তো তাহলে এইটা আরএসএস এর কোর এজেন্ডা, এবং এই এসআইআর প্রকল্পকে কার্যকর করবার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মৌখিক বিরোধিতা করেছে ততটুকুই, যতটুকু সেই বিরোধিতাটাকে নিয়ে একটা মেরুকরণের পরিস্থিতি পশ্চিমবাংলায় আবার নতুন করে রিএনফোর্স করা, কিন্তু আসলে তো পশ্চিমবাংলায় কার্যকর হয়ে গেল। তো আমি তোমায় যে কথাটা বলছি যে মানুষ এই 2 বছর 24 সালের ভোটের পরে
তার এক্সপিরিয়েন্সের মধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূলের বিজেপির মধ্যে কোনো ফারাক নেই সমস্ত কিছুর ক্ষেত্রে। সর্বশেষ নমুনা হলো এসআইআর। তো মানুষের এই অভিজ্ঞতা, তৃণমূল বনাম বিজেপি, এই যে একটা ধারণা পশ্চিমবাংলাতে তৈরি করে রাখতে ওরা সক্ষম হয়েছিল, এর বেনিফিট পেয়েছিল 19 সালে লোকসভা নির্বাচন, তৃণমূল বিজেপি উভয় বেনিফিট পেয়েছিল। এর বেনিফিট পেয়েছিল 21 সালের বিধানসভা নির্বাচন, তৃণমূল বিজেপি উভয় পেয়েছিল। এর বেনিফিট পেয়েছিল সর্বশেষ 24 সালের লোকসভা নির্বাচন, তৃণমূল বিজেপি উভয় পেয়েছে। তাহলে এইটা তৃণমূল বনাম বিজেপি, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, এইরকম একটা ধারণা, পারসেপশন যদি মানুষের মধ্যে রক্ষা জিয়ে রাখতে পারে, তাহলে একই সঙ্গে তৃণমূল বিজেপি উভয়েরই কিন্তু ইলেকটোরাল ডিভিডেন্ড হয়েছে, ওরা সেইটাকে রক্ষা করতে চায়। এই এতক্ষণ ধরে তোমায় আমি যে কথাগুলো বললাম, পশ্চিমবাংলার মানুষের এখন এক্সপিরিয়েন্সের মধ্যে এটা এসেছে, কি গ্রাম কি শহর, বেশিরভাগ জায়গায়, সর্বত্র বলতে পারি না, বেশিরভাগ জায়গাতে, যে আসলে এদের দুজনের মধ্যে সেটিং আছে। তাহলে তৃণমূল বিজেপির যদি সেটিং, এটা মানুষ যদি বিশ্বাস করতে শুরু করে, তাহলে তো তৃণমূল বনাম বিজেপি এই যে একটা মেরুকরণের পরিবেশ, সেই পরিবেশটাকে তো ধরে রাখতে পারা যাবে। আর দেখো, এটা একটা ইতিবাচক দিক। বিগত বেশ কিছুদিন ধরে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে কিন্তু এটা ভাবতে শুরু করেছে যে নির্বাচন মানে কিসের নির্বাচন হবে, নির্বাচন মানে রুটি রুজির প্রশ্ন হবে, নির্বাচন মানে কলকারখানার প্রশ্ন হবে, কৃষকের ফসলের আগামী 5 বছর মানুষ কেমন থাকবে, আগামী 5 বছর মানুষ কেমন থাকবে, 15টা বছর যারা গভর্নমেন্ট চালালো তারা কেমন চালালো, যারা লেফট রাইট করছে, মিডিয়ায় যাদেরকে তৃণমূলের বিকল্প হিসেবে হাজির করার চেষ্টা করা হচ্ছে, সেই বিজেপি 11 বছর দেশ চালিয়ে দেশটা কেমন আছে, পশ্চিমবাংলা তো দেশের মধ্যে একটা অংশ, তাহলে সেখানে বামপন্থাই বিকল্প। এবং আমি তোমায় বলছি, এই যে তুমি বললে না কনফিডেন্স করতে কোথা থেকে আসছে, 24 সালের লোকসভা নির্বাচনেও আমরা বামপন্থীরা যে মানুষদেরকে সঙ্গে নিতে পারিনি, যারা অনেকে মনে করেছিল যে বিজেপিকে যদি আটকাতে হয় তাহলে তৃণমূলকে, আপাতত তৃণমূল বাইনারি, হ্যাঁ, যে মানুষেরা মনে করেছিল যে যদি তৃণমূলটাকে যদি হারাতে হয় তাহলে বিজেপি ছাড়া কোনো অনেক বিকল্প নেই, সংখ্যালঘু বলেন বুকে পাথর রেখে তারা তৃণমূলকে ভোট দিয়েছে। বিকল্প নেই। তুমি যদি দেখো, এই যে ফরমেশন আমাদের পশ্চিমবঙ্গে আজকে বিমানদা ব্যাখ্যা করে বলেছেন, এই যে লেফট ফ্রন্ট, সিপিআইএম এর লিবারেশন, আইএসএফ, লোকসভা নির্বাচনে তো এই তিনটে ফোর্স এক জায়গায় দাঁড়িয়ে ছিল না। আবার অনেকে ছিলেন তারা মনে করছেন থাকার প্রয়োজন নেই। তাহলে সেখানেও আমাদের কিছু বক্তব্য নেই। আমাদের বক্তব্য অত্যন্ত ফোকাস, যে আমরা মনে করি না যে বিজেপি তৃণমূল আলাদা কিছু। বিজেপি তৃণমূল এদের দুজন, এদের যে পলিটিক্যাল ফিডিং এর যে জায়গাটা, সেই পলিটিক্যাল ফিডিং এর জায়গাটা কিন্তু একেবারে আরএসএস। অবশ্যই আপনি ফলে সেই যে লড়াইয়ে এই আত্মবিশ্বাস, এই আস্থা আমাদের তৈরি হচ্ছে যে মানুষের সঙ্গে থেকে, মানুষের লড়াই আন্দোলনের মধ্যে থেকে। সেই জন্য তুমি যে কথাটা শুরু করেছিলে, আমি সেই জন্য একটু খানিকটা বোধহয় উত্তেজিত হয়ে কথাটা বললাম, যে এইটা আর একটা নতুন ন্যারেটিভ হাজির করা হচ্ছে। যেমন তৃণমূলকে হারাতে পারে বিজেপি, বিজেপিকে রুখতে পারে তৃণমূল, এইটা যেমন একটা ক্রিয়েটেড ন্যারেটিভস ছিল, এটা ম্যানুফ্যাকচার করা হয়েছিল, এটা এখন মানুষ কিন্তু ছেড়ে দিচ্ছে। তাহলে এখন কি ন্যারেটিভ হাজির করা হচ্ছে? ওই যে বললে যে বামপন্থীরা কয়েকটা আসনে জিতবে, তারা তার জন্য লড়াই করছে। তাহলে এইটাও একটা ক্রিয়েটেড বলা ভুল, একটা ক্রিয়েটেড ন্যারেটিভ। কারণ তোমার প্রশ্নের মধ্যেই আছে, যদি এইটা এস্টাবলিশ করে দেওয়া যায় যে বামপন্থীরা তো সরকার করতে পারবে না, বামপন্থীরা কয়েকটা আসনে তারা হয়তো জিতে বিধানসভায় যাবে, তাহলে তাদেরকে ভোট দিয়ে লাভটা কি? সেই জন্য তোমায় আমি বলছি, এটা অত্যন্ত পরিকল্পিতভাবে হাজির করা হচ্ছে। মাঠে ময়দানে আন্দোলনের অভিজ্ঞতার মধ্য দিয়ে তোমায় বলতে পারি, একটা উল্লেখযোগ্য সংখ্যা নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় বামফ্রন্ট, সিপিআইএম এর লিবারেশন এবং আইএসএফ যে কম্বিনেশন তৈরি হয়েছে, এবং আরো অনেক নতুন নতুন শক্তি আসছে, সামাজিক শক্তি আসছে, আমরা বিধানসভায় যাব, এবং যাতে করে পশ্চিমবঙ্গে একটা জনগণের সরকার তৈরি হয়, যে গণতন্ত্রের কথা বলবে, যে ধর্মনিরপেক্ষতার কথা বলবে, যে রুটি রুজির কথা বলবে, যে মানুষের কথা বলবে, যে ভুল এজেন্ডার জায়গায় মূল এজেন্ডাকে আবার ফিরিয়ে আনবে, সেই রকম একটা সরকার
করবার ক্ষেত্রে বামপন্থীরা যাতে একটা নির্ণায়কের ভূমিকায় যেতে পারে তার জন্য আমরা লড়াই। আমার না, আপনি রাজ্য রাজনীতির একজন অন্যতম শ্রেষ্ঠ বক্তা, ওরেটার, যার জন্য হ্যাঁ, আপনি আলাদা কথা। আপনি আমার একাধিক প্রশ্ন একেবারে হজম করে ফেললেন। আপনি মানে আমার একাধিক প্রশ্ন কেড়ে নেওয়ার পরেও আমার আপনার কাছে শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বামপন্থী আইনজীবী যারা, তাদের লড়াই, ডিএ আন্দোলন, সরকারি কর্মচারীদের যে অভূতপূর্ব ধর্মঘট 2011 সালের পরে দেখা, অনেকে বলছেন সেই চাপে, অথবা যদি বলটা আইনজীবীদের কোর্টেও ঠেলে দেওয়া যায়, সেই আইনজীবীদের মধ্যে যারা প্রতিধানযোগ্য তারাও বলছেন রাস্তার লড়াই। মুখ্যমন্ত্রী ডিএ, বকেয়া ডিএ ঘোষণা করতে বাধ্য হলেন, কার্যত পর্যদুস্ত হলেন। এই যে সুযোগটা আপনারা পেলেন, এই বলটাকে ফুলটস করে নিয়ে মাঠের বাইরে পাঠানোর চেষ্টা করছে বিজেপি। আপনাদের জেতা ম্যাচ ফুলটসে 6 মারা। রাজনীতিটা খেলা নয়। বিজেপি কে আপনারা কিভাবে রুখবেন? রাজনীতিটা খেলা নয়। প্রথম কথা, এই যে তুমি দিয়ে সংক্রান্ত ব্যাপারে যে কথাগুলো বললে, কোনো একটা ফ্যাক্টর নয়, কিন্তু মূল কথা হলো এইটা যে ঐক্যবদ্ধভাবে কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, লড়াইয়ের রাস্তায় থেকে। অনেকে বলছেন সিপিএম এর তৈরি করা পিছে লড়াইয়ে 6 মারবে বিজেপি। আমি বললাম এটাও তো একটা ধারণা তৈরি, এটাও একটা ধারণা তৈরি। এই যে তোমায় একটু আগে একটা কথা বললাম, আরজিকর দিয়ে যা শুরু হয়েছিল, যে মানুষ এটা উপলব্ধি করতে পারছে দুজনের মধ্যে সেটিং আছে, মানুষ এটা উপলব্ধি করতে পারছে, এবং এটা বিজেপিও জানে, এটা তৃণমূল কংগ্রেস জানে। তুমি দেখেছো তো, কালকে ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর মোহাম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করে বলছেন যে 61-62 লক্ষ ভোটারকে ঝুলিয়ে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য সঠিক হবে না, জটিল প্রক্রিয়া হবে। আমরা সিপিআইএম, আমরা বামপন্থীরা সর্বোচ্চ আদালত পর্যন্ত যাব। আর তৃণমূলের মুখপাত্র কি কথা বলেছেন? তৃণমূলের মুখপাত্র ঔচিত্যের বক্তৃতা করেছেন, এটা হওয়া উচিত, ওটা হওয়া উচিত। কেন জোরের সঙ্গে বলতে পারছেন না যে আমরা লড়াই করব? আর বিজেপি স্পষ্ট আসলে তুমি বলো, ধর্মতলায় ধর্ণা মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তৃতা করেছেন, সেই বক্তৃতা তো আরএসএস এর ন্যারেটিভ শুনি হাজির করেছেন। ফলে আলাদা নয়। এই যে তোমরা বারে বারে কথাটা দেখাবার চেষ্টা করো যে তৃণমূল একটা আলাদা, বিজেপি একটা আলাদা, না, দুটো আলাদা নয়। হ্যাঁ, দুটো আলাদা রাজনৈতিক দল আপাতভাবে হতে পারে, দুটো রাজনৈতিক দলের আলাদা আলাদা প্রার্থী তালিকা তৈরি হতে পারে, তাও সেই প্রার্থীরা কে কোন দল থেকে কাকে কোথায় সাপ্লাই করছে বলা খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু আমাদের খুব পরিষ্কার লড়াই পশ্চিমবাংলায় কোনো নেগেটিভ জায়গা থেকে নয়, লড়াইটা পজিটিভ জায়গা থেকে, যে বাংলাকে বাঁচাতে হবে, বাংলাকে তার আবার পুরনো জায়গা মানে কৃষির উন্নত ভিতের উপর দাঁড়িয়ে শিল্পের দিকে অগ্রসর হওয়া, পুরনো জায়গা মানে বামফ্রন্টের সময় যে শিক্ষার বিস্তৃতি ঘটেছিল, এখন 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে পশ্চিমবাংলায়। তাহলে শিক্ষাকে আবার মানুষের দরজা পর্যন্ত, স্বাস্থ্য, কেন মানুষ পড়াশোনা করছে না? না, শিক্ষার সঙ্গে কাজের সম্পর্ক বিযুক্ত হয়ে গেছে। স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের প্রতিশ্রুতি অবশ্যই মানুষের সাথে, যে ধরো বামফ্রন্ট সরকারের সময় এত গ্রামে গ্রামে এত কেন প্রাইমারি হেলথ সেন্টার তৈরি হয়ে গেছে, এর সঙ্গে যুক্ত নয়। কিন্তু আমি তোমায় একটা কথা বলি, ঘটনাচক্রে আমার কিছুদিন কিউবায় থাকার অভিজ্ঞতা ঘটেছিল যুব আন্দোলনের সময়। তো সেখানে আমরা অনেক বড় বড় হাসপাতাল দেখতে গেছিলাম। তো বড় বড় হাসপাতালে গিয়ে আমরা একেবারে ফাঁকা দেখেছিলাম। আমরা জিজ্ঞেস করেছিলাম কি ব্যাপার, তোমাদের হাসপাতালে রুগী কই? তো ওরা আমাদের হেসে বলেছিল কালকেই প্রশ্নের উত্তর দেবে। তার পরের দিন আমাদের নিয়ে গেছে একটা প্রাইমারি হেলথ সেন্টার। তো সেই প্রাইমারি হেলথ সেন্টারে একেবারে জটিল রোগ, মস্তিষ্কের অস্ত্রোপচার বাদ দিলে পারে আর ক্যান্সার ট্রিটমেন্ট বাদ দিলে পারে সমস্ত কিছু ট্রিটমেন্ট প্রাইমারি হেলথ সেন্টারে হয়। আমি কিউবার সঙ্গে লেফট ফ্রন্টের পশ্চিমবাংলাকে তুলনা করছি। ওটা একটা সমাজতন্ত্র, ওরিয়েন্টেশনের কথা বলছেন, ওরিয়েন্টেশনের কথা, দৃষ্টিভঙ্গির, প্রবণতার কথা। এই যে ধরো বামফ্রন্ট সরকারের সময়ে এই যে পশ্চিমবাংলার ব্লকে ব্লকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়ে গেছে, আজকে চলে যাও সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর কি অবস্থা। এই সরকার বলছে আমি স্বাস্থ্য সাথীর কার্ড দিয়েছি, খুব ভালো, কিন্তু স্বাস্থ্য সাথীর কার্ড তুমি কোথায় দিয়েছো? গোড়াটা কেটে তুমি ডগায় জল ঢালছো। তুমি সরকারি হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার বাড়াচ্ছ না, তুমি বিল্ডিং তৈরি করছো, নীল সাথে রং করছো, সুপার স্পেশালিটি নাম দিয়ে দিচ্ছ, অথচ হাসপাতালগুলো ট্রিটমেন্ট হয় না। আর এই স্বাস্থ্য সাথীর কার্ডের মধ্য দিয়ে আসলে তো তুমি বেসরকারি বীমা প্রতিষ্ঠানগুলোকে তুমি পয়সা পাইয়ে দিচ্ছ। আর তোমাদের সংবাদ মাধ্যমেই দেখি যে বিভিন্ন স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে পরে এখন আর প্রাইভেট হাসপাতালগুলোতে গেলে পরে ট্রিটমেন্ট হয় না, কারণ বিপুল পরিমাণ টাকা নাকি বাকি পড়ে আছে, বলতে পারবো না। তাহলে আমার কথা হলো যে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোকে, সরকারি হাসপাতালকে উন্নত করতে হবে,
চিকিৎসা পাওয়ার উপযুক্ত করতে হবে। শুধুমাত্র কলকাতা বা বড় বড় শহরের কিছু বড় বড় হাসপাতাল নয়, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র যেটা বামফ্রন্টের সময় অগ্রাধিকার পেয়েছিল সেটাকে উন্নত করতে হবে। তো তাহলে পশ্চিমবাংলাকে তার পুরনো জায়গায় ফিরিয়ে আনা মানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প, কৃষি, আইন শৃঙ্খলার পরিস্থিতি ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আজকে চারদিকে দুর্নীতি। উনি ক্ষমতায় আসার পর অনেকগুলো তো কমিশন করেছিলেন, ঘোষণা করে দিচ্ছেন বামফ্রন্টের একেবারে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীদের উনি জেলের ঘানি টানাবেন। উল্টে কি দেখা গেল, ওর লোকজনই বিভিন্ন সময় জেলের ঘানি টেনে চলে এলো। তাহলে কথাটা হলো যে এই যে বাংলাকে তার পুরনো গৌরবের জায়গায় ফেরাতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা, ধর্মনিরপেক্ষতা। পশ্চিমবাংলায় কোনোদিন এটা ছিল? 11 সালের আগে পশ্চিমবাংলার ভোটের লাইনে দাঁড়িয়ে কে হিন্দু কে মুসলমান লোকে ভেবেছে কোনোদিন? এটা মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় দেন কাদের জন্য? বাংলার জনগণের জন্য নয়, আরএসএস এর জন্য। আর বিজেপির একজন নেতাও বলছিলেন আরএসএস এর জন্য। এই 15টা বছরে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্য সরকার যে কাজ করেছে সেই কাজে পশ্চিমবাংলার বিষাক্ত আরএসএস এবং বিজেপির বৃদ্ধি ঘটেছে। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, বাংলার বিধানসভায় বিজেপির জায়গা নেই। আর গত নির্বাচনে মিডিয়া বলল তৃণমূল বিজেপির সঙ্গে লড়ছে, বিজেপি তৃণমূলের সঙ্গে লড়ছে। বাংলার বিধানসভায় 72টা বিজেপিকে এমএলএ করে দিল। আর তারপরে আমরা কি দেখলাম? বিজেপি টিকিটে নির্বাচিত এমএলএরা সব প্রায় ঢুকে গেল তৃণমূল কংগ্রেস। এই তো পুরুলিয়া থেকে আসছি, সকালবেলায় শুনে এলাম গত পঞ্চায়েতের ভোটে তৃণমূলের হয়ে জিতেছিল, চলে গেছে তারা বিজেপিতে। আর আরেকটা গ্রামে শুনে এলাম বিজেপির হয়ে জিতেছিল, ঢুকে গেছে তারা তৃণমূলে। আলাদা কিছু নয়। তাহলে সেই জন্য তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে আটকাতে হবে। তৃণমূলকে হারাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। আর জাতের নামে, ধর্মের নামে রাজনীতি করে, বিভাজন বিদ্বেষের রাজনীতি করে মানুষকে তৃণমূলের তৈরি করা জমিতে আরএসএস এর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে বিজেপি এবং তৃণমূল একসঙ্গে মিলে বাংলাতে যেভাবে বিদ্বেষ বিভাজনের পরিবেশ তৈরি করেছে, এটা রামকৃষ্ণদেবের বাংলা নয়, বিবেকানন্দের বাংলা নয়, রবীন্দ্রনাথের বাংলা নয়, এমনকি জুম্মা 7 দিন তো সবে শিখছে আর কি, এটা বঙ্কিমচন্দ্রেরও বাংলা নয়, এটা নজরুলের বাংলা নয়। বাংলা মানে হলো চৈতন্যের বাংলা, চৈতন্যের বাংলা নয়, এটা লালনেরও বাংলা নয় এই সময়। ফলে সেই জন্য তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে আটকাতে হবে। অনেকে বলে তৃণমূল স্বৈরাচারী। ইয়েস, তৃণমূল স্বৈরাচারী। তৃণমূল সাম্প্রদায়িক নয়। অনেকে বলে বিজেপি শুধু সাম্প্রদায়িক। কে বললো বিজেপি শুধু সাম্প্রদায়িক? বিজেপি সাম্প্রদায়িক। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি কার স্বার্থে? ভারতবর্ষকে যারা লুট করছে আম্বানি আদানিরা, আমার এই দুর্গাপুরকে যারা লুট করছে বহুজাতিক কর্পোরেট গুলো, তাদের স্বার্থে। তাহলে বিজেপির সাম্প্রদায়িকতা হলো কর্পোরেটের লুটের স্বার্থ। আর তৃণমূল যে এখানে লুটপাট চালাচ্ছে এখানকার অর্থনীতিতে, সেই লুটপাটকে মানে ধরে রাখার জন্য, মানুষের বিদ্বেষ বিভাজনের রাজনীতিটাকে ভেঙে দেওয়ার জন্য সেও তো সাম্প্রদায়িক রাজনীতি করছে, অন্য ভাষা। সেই জন্য আমার কথা হলো এই যে যদি বাংলাকে বাঁচাতে হয় এবং বাংলাকে বাঁচাতে গেলে একটাই বিকল্প। পুরুলিয়ায় শুনে এলাম একটা বাচ্চা ছেলের কাছে স্লোগান শিখে এলাম যে তৃণমূল বিজেপি ভাই ভাই, বাংলা বাঁচাতে বাম চাই। শুনে এলাম। দুঃশাসনের রাজত্ব শেষ করবেন, উল্লেখযোগ্য সংখ্যা নিয়ে বিধানসভায় যাবেন, আত্মপ্রত্যয়ের সঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার দিনই রাত্রিবেলায় দাঁড়িয়ে কালবৈশাখীর আবহে বললেন আভাস রায়চৌধুরী, জয়ের আভাস বামফ্রন্টের, নাকি আবার আর্যভট্টের খোটা? সময় বলবে, আপনার চোখ থাক। মা মাটি মানুষের খবর পাওয়ার জন্য কবির সৌরভের ইউটিউব চ্যানেল।